আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন তোমাদের সাথে আজকের এই ফ্রি লাইভ সেশনে থাকব। কারা কারা যুক্ত হয়েছে একটু দ্রুত জানিয়ে দিবা, আমাকে শুনতে পাচ্ছ কিনা। তাহমিনা ইব্রাহিম অনিকা, সোয়া ইসলাম সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অবগত রয়েছ পড়ালেখা তোমাদের জন্য 15 দিনের একটা মাস্টার উইক 1 and 2 ঘোষণা করেছে, যেখানে প্রতিদিন তোমরা 2টা করে লাইভ ক্লাস পাবা এবং এই ক্লাসগুলোর উপর বেস করে পরীক্ষা হবে এবং সেটার উপর সেটা রেজাল্টের উপর তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এখানে অনেক আকর্ষণীয় পুরস্কার থাকছে, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আরও অনেক পুরস্কার রয়েছে, তোমরা দেখেছো আশা করি। তো পুরস্কারের যে রিকোয়ারমেন্টস সেটা কি, ক্লাসগুলো করতে হবে, আর যেহেতু পরীক্ষার ব্যবস্থা আছে তুমি ভালো করতে হলে ক্লাসগুলো করে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে ভালো নাম্বার তোমাকে গেইন করতে হবে। আর সর্বোচ্চ শেয়ার মেনশন করতে হবে, যেটা হচ্ছে তোমরা দেখেছো অলরেডি। যাই হোক, আমরা আজকে আমাদের ইসলামী ইতিহাস প্রথম পত্রের 5ম অধ্যায়, যেটা আব্বাসী খেলাফত, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকেই তোমাদের প্রশ্ন হবে। আমরা আব্বাসী খেলাফতের উপর আগে একটা ক্লাস নিয়েছিলাম, তো সেটা যেহেতু আমাদের এই কোর্সের অধীন না, আমরা হচ্ছে সেই ক্লাসে যা যা আলোচনা করেছিলাম সেগুলো আজকে আরেকটু আবার ব্রিফ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। একটু খেয়াল করো, আমাদের পরবর্তী যে ক্লাসটা সেটা হবে 2 তারিখ রবিবার সন্ধ্যা 7টায়, কেমন, এই আব্বাসী খেলাফতের উপরই। আর একটা বিষয় বলে রাখি, আমরা এই অধ্যায়ের যতটুকু পড়াইতে পারবো, যদি শেষ করতে না পারি, যতটুকু পড়াইতে পারবো এর মধ্য থেকেই এই অধ্যায়ের প্রশ্নগুলো আমরা করব ইনশাল্লাহ। ইসলামী ইতিহাসের যে প্রশ্নগুলো হবে এর মধ্য থেকেই হবে। তাহলে আমরা দেরি না করে ক্লাসে চলে যাচ্ছি। এখানে ওই যে তোমাদের কি কি পুরস্কার থাকছে সেটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট, এটা দেখেছো আশা করি। আর অংশগ্রহণের নিয়মাবলী কি, পড়ালেখার ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করতে হবে, বন্ধুদের মেনশন করতে হবে, এক্সামে র্যাঙ্ক করতে হবে, অর্থাৎ এক্সাম দিয়ে ভালো করতে হবে। ওকে, আমরা আলোচনায় যাই। আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা কে? আবুল আব্বাস আস-সাফা 750 সালে এই খিলাফত তিনি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠাতা, তিনি প্রথম খলিফা। সর্বশ্রেষ্ঠ শাসককে এই খিলাফতের খলিফা হারুনুর রশিদ। তার সময় তিনি হচ্ছে পুরো সাম্রাজ্যে, পুরো খিলাফতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এই জন্য তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ খলিফা। বুঝতে পেরেছ? ওকে, এরপরে সর্বশেষ শাসককে এই খিলাফতের আল মুতাসিম বিল্লাহ, খলিফা আল মুতাসিম বিল্লাহ, তিনি হচ্ছে সর্বশেষ শাসক এই খিলাফতের। আচ্ছা, এরপরে 1258 সালে এই খিলাফত ধ্বংস হয়ে যায়। 750 থেকে 1258 সাল পর্যন্ত এটার মেয়াদকাল। 1258 সালে মঙ্গল নেতা হালাকু খান বাগদাদ আক্রমণ করার মাধ্যমে এটার পতন ঘটান। আর এটার নামকরণ হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নামানুসারে। ওকে, এরপরে উমাইয়া বংশের অবসান হয়েছিল কিভাবে? ফাতেমি এবং আব্বাসী আন্দোলনের মাধ্যমে। ফাতেমিরা, আব্বাসীরা, এরপরে হচ্ছে আলীপন্থীরা সবাই একসাথে হয়ে উমাইয়া খিলাফতের বিরুদ্ধে তাদের যে প্রচারণা সেটা চালিয়েছিল এবং তারা সফল হয়েছিল। উমাইয়া বংশের পতন আব্বাসীদের প্রতিষ্ঠার মাধ্যমে, সেটার প্রমাণ আমরা দেখলাম। ওকে, উমাইয়া রাজবংশের অবসানের পর যে বিষয়টা সেটা হচ্ছে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হলো এবং প্রশাসনে দেখা গেল তোমার ইরাক এবং ইরানি যে লোকজন, তাদের প্রাধান্য প্রতিষ্ঠা বা তাদের একটা বেশি প্রাধান্য বা পাওয়ার এক্সারসাইজ এখানে দেখা দিল। আচ্ছা, মোট 508 বছরের এই আব্বাসী খিলাফতে 37 জন খলিফা শাসন করেছে, যাদের মধ্যে 10 জনের শাসনকাল বিশেষভাবে উল্লেখযোগ্য, আমরা যেগুলো পড়ে থাকি বা যাদের শাসনকালকে আমরা এই যুগের স্বর্ণযুগ বলতে পারি। আর আব্বাসী খিলাফতের একটা মূল যে বিষয় সেটা হচ্ছে যে তারা মূলত জ্ঞান বিজ্ঞানের চর্চা বা জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসারের প্রতি বেশি ফোকাস করেছিল, যেখানে উমাইয়াদের মেইন ফোকাস ছিল সাম্রাজ্য বিস্তারের প্রতি। তো উমাইয়া এবং আব্বাসীদের মধ্যে এটা একটা মূল পার্থক্য, যে উমাইয়ারা কি করেছিল, সাম্রাজ্য বিস্তারের প্রতি তারা মনোনিবেশ করেছিল, তারা গুরুত্ব দিয়েছিল। অন্যদিকে আব্বাসীরা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা বা জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার এগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল। কালকে ইসলামী ইতিহাস এক্সাম প্রি টেস্ট
আর তুমি 2 বছর আগের ক্লাসগুলো করতেছো। আচ্ছা, 2 বছর আগের ক্লাস তুমি কোথায় পাচ্ছ? ঠিক আছে, একটু খেয়াল করো। তো এই খিলাফতে আরও কিছু বংশ, যেমন বার্মাকি বংশ, বুয়াইদ বংশ, সেলজুক বংশ, এরা হচ্ছে এই খিলাফতের মাঝখানে ভিন্ন ভিন্নভাবে বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় শাসন করেছিল। এই যে বার্মাকি বংশ, বুয়াইয়া বংশ, এরা আবার এই খিলাফতের প্রতিষ্ঠা, এদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকেও খেলাফত সম্প্রসারণে বা শাসনের ক্ষেত্রে অবদান রেখেছিল। আচ্ছা, আব্বাসী আন্দোলনটা একটু দেখি আমরা। আব্বাসী আন্দোলন এর প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল? মোহাম্মদ বিন আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস, অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, তার থেকে যে বংশ পরম্পরা, তার ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহ ছেলে আলী, আলীর ছেলে মোহাম্মদ, সে হচ্ছে মূলত মদিনা থেকে প্যালেস্টাইনে গিয়ে ডেড সি এর তীরবর্তী নামক একটা জায়গা, নাম হচ্ছে হুমায়মা, সেখানে গিয়ে তার পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করলো। এবং জায়গাটা মোটামুটি সেফ ছিল, মক্কা মানে মক্কায় যাওয়ার পার্শ্ববর্তী হওয়াতে যখন হজের মৌসুম আসতো, এই পথের পাশ দিয়েই তোমার গ্রামটা ছিল। তো এখান দিয়ে প্রতি বছর হাজার হাজার হজযাত্রী তোমার হচ্ছে যাতায়াত করতো, যাদের সাথে সে সহজেই যাদেরকে কানেক্ট করতে পারে। এবং এভাবে হচ্ছে আব্বাসীদের পক্ষে জনমত গঠন বা প্রচারণায় তিনি তাদেরকে নিয়ে আসেন, যা পরবর্তীতে আব্বাসী আন্দোলনের প্রচারের জন্য একটা ঘাঁটি হয়ে ওঠে। এই জায়গাটা হুমায়মা, যে জায়গাটার কথা আমরা বলছি, এটা পরবর্তীতে আব্বাসী আন্দোলনের প্রচারণার একটা ঘাঁটি হয়ে ওঠে। এবং তিনি যখন মারা যাওয়ার পূর্বেই তার বড় পুত্র ইব্রাহিমকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যান। এবং ইব্রাহিম হচ্ছে তার মৃত্যুর পূর্বে ইব্রাহিমের বড় ভাই আবুল আব্বাস আস-সাফফাকে কি করেন? দায়িত্ব দিয়ে যান। তাহলে কিভাবে আবুল আব্বাস আস-সাফফা এই বংশের প্রতিষ্ঠাতা হলেন সেটা আমরা জানলাম। তো ইব্রাহিম, তিনি ছিলেন বংশ পরম্পরায় রাসূলের চাচার উত্তরাধিকারী, এটা তোমরা দেখেছো। এরপরে তিনি হচ্ছে প্যালেস্টাইন থেকে তোমার এই যে ডেড সি নামক জায়গায় গিয়ে সেখানে তিনি হুমায়মা নামক একটা গ্রামে তার আব্বাসীদের পক্ষে প্রচারণার জন্য, জনমত গঠনের জন্য সেখানে একটা ঘাঁটি গাড়লেন। সেখান থেকে তিনি সকল কার্যক্রম পরিচালনা করলেন। সেখানে উমাইয়াদের আক্রমণের হুমকিটাও ছিল কম। এরপরে মক্কা মদিনায় যাওয়ার পাশে হওয়াতে সেখানে অনেকের সাথে তিনি সহজে রিচ করতে পেরেছিলেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং তিনি তার মৃত্যুর পূর্বে হচ্ছে গিয়ে কাকে দায়িত্ব দিয়েছিলেন? তার পুত্রকে। তার পুত্র তার ভাই আবুল আব্বাস আস-সাফফাকে আন্দোলনের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এভাবে হচ্ছে মানে এক পর্যায়ে আবুল আব্বাস আস-সাফফার মাধ্যমে আব্বাসী আন্দোলনটা সফলতা লাভ করে এবং তিনিই প্রথম খলিফা হিসেবে আব্বাসী খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। বুঝছো কিনা একটু বলো? ওকে, তাহলে আমরা একটু দেখি আব্বাসী আন্দোলন যেটা হয়েছে সেটার কারণ কি। এক নাম্বার হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম আত্মীয় ছিল আব্বাসীরা। তারা মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছিল যে খেলাফতের জন্য উমাইয়াদের থেকে আমরাই বেশি হকদার। কারণ কি? কারণ আমরা রসুলের নিকটতম আত্মীয় তাদের থেকে। এরপরে উমাইয়াদের যে নির্যাতনমূলক শাসক, বিশেষ করে উমাইয়া খলিফা হিশাম, তার পরিবার এবং আত্মীয় স্বজনের উপর খলিফা দ্বিতীয় ওয়ালিদ যে অত্যাচার করেছেন, তো এই বিষয়গুলো এরকম আরও কিছু নমুনা আছে। যে এক্সাম্পলগুলো হচ্ছে উমাইয়াদের প্রতি অনেককে ক্ষুব্ধ করে তুলেছিল। শিয়া এবং মাওয়ালিদের অবহেলা করা, নির্যাতন করা, তারাও এই শিয়া এবং মাওয়ালি যারা, তারাও তাই আব্বাসী আন্দোলনে আব্বাসীদের অংশীদার বা শরিক হয়েছিল। জাবের যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে উমাইয়াদের পতন হয়েছিল, জাব হচ্ছে একটা নদীর নাম। এবং আব্বাসী আন্দোলনকে প্রতিহত করার জন্য খলিফা দ্বিতীয় মারওয়ান, সে ছিল উমাইয়া খিলাফতের সর্বশেষ খলিফা। কি নাম বলেছি? খলিফা দ্বিতীয় মারওয়ান। তোমাদের যে পরীক্ষা হবে, যা পড়াচ্ছে এখান থেকে প্রশ্ন হবে, এজন্য একটু ভালো করে খেয়াল করবা। খলিফা দ্বিতীয় মারওয়ান সে কি করেছিল? জাব নদীর তীরে অগ্রসর হলে আব্বাসী নেতা আবুল আব্বাসের চাচা আবু আবদুল্লাহর নেতৃত্বে সেখানে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়, 750 সালের ঘটনা। তো সেই যুদ্ধে মারওয়ান শোচনীয়ভাবে পরাজিত হয়, যার পরেই হচ্ছে আবুল আব্বাস আস-সাফা সিংহাসন আরোহণ করেন, আব্বাসী বংশ প্রতিষ্ঠা করেন। তো আব্বাসী যে খিলাফত বা বংশ, এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি? যেমন ইসলামী রাজতন্ত্র। ইসলামী রাজতন্ত্র এটার মানে কি? দেখো, রাজতন্ত্র হচ্ছে এমন শাসন ব্যবস্থা যেখানে রাজা বা শাসক হবেন রাজ পরিবার থেকে। এখন যিনি শাসক আছেন তার পরিবার বলতে তার সন্তান, ছেলে, মেয়ে, অর্থাৎ তার বংশ থেকে, তার পরিবার থেকে পরবর্তী রাজা হবে।
এগুলোকে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়। কেমন? তো উমাইয়া খলিফারা রাজনৈতিক ক্ষেত্রকে গুরুত্ব দিতেন, কিন্তু আব্বাসিরা হচ্ছে ধর্মীয় প্রকৃতি এবং কার্যাবলীর উপর গুরুত্ব দিয়েছিলেন। এটা আব্বাসি এবং উমাইয়াদের মধ্যে একটা পার্থক্য। এরপরে সামরিক শক্তি হ্রাস। উমাইয়াদের সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন হয়েছিল, কারণ তারা সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকেছিল। বিশেষ করে খলিফা হচ্ছে গিয়ে তোমার 705 সালে যে উমাইয়া খলিফা তোমার সিংহাসনে ছিলেন, তার সময় এসে দেখা গিয়েছিল যে উমাইয়ারা 3টা মহাদেশে একই সাথে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন, যেটা মানে মুসলমানদের ইতিহাসে বা ইসলামের ইতিহাসে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা। তো আব্বাসিরা কিন্তু সেটা করেন নাই। আব্বাসিরা জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার, সুশাসন বা এসব দিকে তারা মনোনিবেশ করেছিলেন, যার জন্য তারা সামরিক শক্তিকে খুব একটা ফোকাসে আনেন নাই। সামরিক শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল তাদের সময় এসে, এবং রাজকার্যে ইরানিদের প্রভাব ছিল। বুঝছ কেন? কারণ আব্বাসিদের রাজধানী ছিল বাগদাদ। কোথায়? ইরাকের রাজধানী বাগদাদ। অন্যদিকে উমাইয়াদের রাজধানী কোথায় ছিল? এই যে সিরিয়ার দামেস্ক। তো যেহেতু রাজধানী দামেস্ক থেকে তোমার বাগদাদে হস্তান্তর করা হলো, ট্রান্সফার করা হলো, যার ফলে অটোমেটিক্যালি ইরানি যারা, তাদের প্রাধান্য রাজকার্যে বেশি দেখা গেল। জ্ঞান বিজ্ঞানের যুগ বলা হয় এটাকে। আব্বাসীয়রা ছিলেন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক, এবং তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে খলিফা হারুনুর রশিদ, খলিফা আল মামুন। আমরা যদি তাদের শাসনকাল আলোচনায় যাই, তোমরা দেখতে পারবা কিভাবে তারা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হয়েছেন বা কি কি ভূমিকা তারা জ্ঞান বিজ্ঞানের জন্য রেখেছেন। যতটুকু আলোচনা করেছি একটু বুঝতে পারছো কিনা আমাকে বলো তো ভাইয়া? সবাই বুঝছো কিনা একটু বলো। আচ্ছা, এটা কি এইচএসসি 27 ব্যাচের যারা শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমাদের সর্বশেষ যে কোর্স লঞ্চ হয়েছে সেটা হচ্ছে এইচএসসি 27 অ্যাডভান্স ব্যাচ, যেখানে ব্যবসায় শিক্ষা, মানবিক শিক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি একসাথে পেয়ে যাচ্ছ। সকল ইনস্ট্রাক্টররা যারা দীর্ঘদিন ধরে পড়ালেখায় ক্লাস নিচ্ছেন, দক্ষ এবং বিজ্ঞ ইনস্ট্রাক্টরদের অধীনে। কেমন? খুবই নামমাত্র ফিতে 2000 টাকা মাত্র কোর্স ফি, পূর্ণাঙ্গ তোমাদের ফুল সিলেবাসের যে প্রথম পত্রের পূর্ণাঙ্গ সিলেবাস। আর 26 ব্যাচের যারা আছো তাদের জন্য টেস্ট প্রিপারেশন ব্যাচ, যেটা আমাদের বর্তমানে রানিং আছে। এটার মোটামুটি প্রায় অর্ধেকের বেশি ক্লাস শেষ হয়ে গিয়েছে। তো তোমরা ভর্তি হলে সেখানে রেকর্ড ভিডিওগুলো আছে, তোমাদের টেস্ট প্রিপারেশনকে ঝালাই করার জন্য ভর্তি হতে পারো। এরপরে আমরা আব্বাসী বংশের সর্বশেষ যিনি খলিফা আবুল আব্বাস আস-সাফার শাসনকালে চলে যাব। আর পড়ালেখার যে এইচএসসি 27-এর যে অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্টরা আছো, তোমরা চাইলে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টেও ভর্তি হতে পারবা। কেউ চাইলে শুধুমাত্র ইসলামের ইতিহাস, শুধুমাত্র আইসিটি, শুধুমাত্র ইংলিশ, এরকম যে কোনো একটা সাবজেক্টেও ভর্তি হতে পারবা। ওকে, আবুল আব্বাস আস-সাফা তিনি ছিলেন আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাসের উত্তরসূরি ছিলেন। তার পিতাকে মুহাম্মদ, তার পিতা আলী, তার পিতা আবদুল্লাহ, তার পিতা আব্বাস। এভাবেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার বংশধর। তিনি খিলাফত লাভ করেছেন 749 সালে কুফার প্রধান জামে মসজিদে, এবং আবু সালামা হচ্ছে তাকে খলিফা ঘোষণা দিয়েছিলেন সেই মসজিদে। কি নাম বলেছি? আবু সালামা। কত সালে খলিফা হয়েছেন? 749। তার উপাধি আস-সাফা। আমরা বলি যে আবুল আব্বাস আস-সাফা, আবুল আব্বাস আস-সাফা যখন বলি, এই সাফা শব্দটা তার উপাধি, নাম না। এটার অর্থ হচ্ছে রক্ত পিপাসু। কি বলেছি অর্থটা? রক্ত পিপাসু। কেন বলা হয়? কারণ উমাইয়াদের প্রতি তিনি অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর ছিলেন। তার উমাইয়াদের প্রতি এই নিষ্ঠুরতার জন্য তাকে আস-সাফা বা রক্ত পিপাসু বলা হয়। তিনি সিংহাসনে এসেই উমাইয়াদের প্রতি নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। বুঝতে পেরেছ? হ্যাঁ, উমাইয়াদের প্রতি নৃশংস হত্যাযজ্ঞ চালান। তার চাচা ছিলেন আবদুল্লাহ। এই আবদুল্লাহ কি করেছিল জানো? প্যালেস্টাইনের একটা জায়গা আছে, নাম হচ্ছে আবু ফুট্রস। এই জায়গায়
দ্বিতীয় মারওয়ানের আত্মীয় স্বজন সহ, দ্বিতীয় মারওয়ানকে, দ্বিতীয় মারওয়ান হচ্ছে উমাইয়া বংশের সর্বশেষ শাসক, একটু আগে বলেছি। তো দ্বিতীয় মারওয়ান সহ মানে তার আত্মীয় স্বজন সহ, দ্বিতীয় মারওয়ানের আত্মীয় স্বজন সহ মোট 80 জনের মতো উমাইয়াকে দাওয়াত দিয়ে সেখানে একত্রিত করলো। কেমন? তাদেরকে ক্ষমা করে দিবে এরকম প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে একত্রিত করলো, এরপরে নির্মমভাবে তাদেরকে হত্যা করলো। ব্যাপারটা খুবই মর্মান্তিক এবং এসব কারণেই তাকে মূলত রক্তপিপাসু বলা হয়। বুঝছো কি না? ঠিক আছে, এরপরে আমরা সামনে যাচ্ছি। তাহলে আমরা জানলাম যে জায়গায় দ্বিতীয় মারওয়ানের 80 জন এর মতো আত্মীয় স্বজনকে তোমার একত্রিত করা হয়। সেই জায়গাটার নাম কি ছিল? আবু ফুটরস। কতজন? 80 জন। হ্যাঁ, তাদেরকে কি করা হয়েছিল? ক্ষমা করার জন্য ডেকে এনে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আচ্ছা, এবং তার নির্দেশে, কার নির্দেশে? আবুল আব্বাস আস-সাফফার নির্দেশে প্রাদেশিক শাসনকর্তারাও উমাইয়াদেরকে যেখানেই পাইতেন পাইকারি হারে কী করতেন? হত্যা করতেন। তাদেরকে পাইকারি হারে হত্যা করতেন। খলিফা হিশামের পুত্র আব্দুর রহমান আদ-দাখিল, তিনি কে ছিলেন? আব্দুর রহমান আদ-দাখিল তিনি ছিলেন একজন উমাইয়া শাসক। তিনি এই আব্দুর রহমান আদ-দাখিল, যাকে সংক্ষেপে আদ-দাখিলিও বলা হয়, তিনি আব্বাসীয়দের নির্যাতন থেকে কোনো রকমে নিজেকে সেভ করে রক্ষা করে তিনি স্পেনে পালিয়ে গিয়েছিলেন। কোথায়? স্পেনে পালিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি স্বাধীন উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে উমাইয়া শাসন যদিও এখানে পতন হয়েছিল, আব্বাসীরা প্রতিষ্ঠা লাভ করেছিল, কিন্তু আব্দুর রহমান আদ-দাখিল তিনি স্পেনে পালিয়ে যাওয়ার মাধ্যমে সেখানে স্বাধীনভাবে উমাইয়া শাসন আরও দীর্ঘ অনেক বছর ধরে চলছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, তো আবুল আব্বাস আস-সাফফা কি করেছেন? খালেদ বার্মাকি, যিনি বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা। তাহলে কি বলেছি? খালেদ বার্মাকি তিনি কে? বার্মাকি একটা বংশ আছে, সেই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে এই খালেদ বার্মাকি। এই খালেদ বার্মাকিকে তিনি অর্থ সচিব করেছেন। আবু সালামাকে, যিনি তাকে ওই যে হচ্ছে খলিফা ঘোষণা করেছিলেন আবু সালামা, সেই আবু সালামাকে প্রধান উজিরের পদ দিয়েছেন, প্রধান উজিরের পদ দিয়েছেন। এক পর্যায়ে তিনি আবু সালামাকে নিজের সিংহাসনের জন্য থ্রেট মনে করে, বিপজ্জনক মনে করে তাকে ভোজের বা খাবারের দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে গুপ্তঘাতকের মাধ্যমে তাকে হত্যা করেছেন এবং সেটা প্রচার করা হয় এই নামে যে খারেজিরা তাকে হত্যা করেছে, তিনি নয়। বুঝতে পেরেছ? তাহলে আবু সালামা কে ছিল? আবু সালামা ছিল তার প্রধান উজির। উজিরের মর্যাদা কেমন ছিল তখনকার সময়? খলিফার পরেই যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি ছিলেন উজির, প্রধান উজির। তো এই আবু সালামাকে তিনি কি করেছিলেন? হত্যা করেছিলেন বিপজ্জনক মনে করে নিজের জন্য। এটা কি? এটা হচ্ছে এই যে তোমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইক 1 and 2 এর ক্লাস রুটিন। এখানে তোমাদের যে 2 সপ্তাহ ক্লাস হবে সেগুলোর রুটিন দেওয়া আছে। ইসলামী ইতিহাসের নেক্সট ক্লাস হচ্ছে 2 তারিখ আগামী মাসের, অর্থাৎ নেক্সট রবিবারে তোমাদের দ্বিতীয় ক্লাস হবে। আজকের ক্লাস এবং ওই ক্লাসের উপর তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন হবে। আচ্ছা, আবুল আব্বাস আস-সাফফার চরিত্র কৃতিত্ব সম্পর্কে আমরা একটু বলি। তাহলে বিরোধীদের দমন, বিরোধী মত স্পেশালি উমাইয়াদেরকে দমনের জন্য তিনি রক্তপিপাসু হিসেবে পরিচিত ছিলেন। বুঝতে পেরেছ? তাহলে তিনি উমাইয়া এবং বিরোধীদের প্রতি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির, যার জন্য আস-সাফফা উপাধি লাভ করেন। তবে নিষ্ঠুর হলেও তিনি কিন্তু প্রজাদের প্রতি কেমন ছিলেন? দরদি ছিলেন, প্রজা দরদি ছিলেন। তিনি নিষ্ঠুর কাদের প্রতি? বিরোধী যারা ছিল তার জনগণের প্রতি না। আচ্ছা, এরপরে জনহিতকর কার্যাবলী কি করেছেন? অনেক গুরুত্বপূর্ণ, জনগণের জন্য অনেক কাজ তিনি করেছেন। যেমন কুফা থেকে মক্কা পর্যন্ত রাস্তা নির্মাণ করেছেন। এরপরে হচ্ছে রাস্তার 2 ধারে তিনি মাইল পোস্ট, সরাইখানা তৈরি করেছেন। এগুলা কি? সরাইখানা হচ্ছে মেহমানখানার মতো, যেখানে পথচারীরা আশ্রয় নিত, খাওয়া দাওয়ার ব্যবস্থা বা হোটেল। এরপরে হচ্ছে তোমার আচ্ছা, যেটা বলছিলাম যে এই মাইল পোস্ট এবং সরাইখানা তৈরি করা, এগুলাতে তাদের পথচারীদের রেস্ট নেওয়া, আপ্যায়ন বা তাদের ইবাদতেরও ব্যবস্থা ছিল। এরপরে কুফা থেকে অনতি দূরে আল আনবার নামক জায়গায়
রাজধানী স্থানান্তর করা এবং হাশেমি প্রাসাদ নির্মাণ করা, এটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবদান। এই হাশেমি প্রাসাদ কিন্তু আব্বাসীদের প্রথম রাজধানী ছিল, ঠিক আছে, মনে থাকবে কিনা? হাশেমি প্রাসাদ, আমরা যে রাজধানীর কথা আলোচনা করেছি যে ইরাকের রাজধানী বাগদাদ আব্বাসীদের রাজধানী, সেটা তখনও কি হয় নাই? রাজধানী হয় নাই। এর আগে আল আনবার নামক স্থানে রাজধানী স্থানান্তর করেন আবুল আব্বাস আস-সাফা এবং সেখানে একটা প্রাসাদ নির্মাণ করেন যেটাকে হাশেমি প্রাসাদ বলা হয়। এবং ইরাকের রাজধানী বাগদাদ রাজধানী হওয়ার আগ পর্যন্ত এই হাশেমি প্রাসাদ ছিল তাদের রাজধানী। উজির এবং জল্লাদের পদ তিনি সৃষ্টি করেছেন। এবং বার্মাকি বংশের যে উত্থান, বার্মাকি বংশ আব্বাসীয় খিলাফতের প্রত্যেকটা আনাচে কানাচে গুরুত্বপূর্ণ পদে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল যে খলিফা হওয়া বা খলিফার পদটা মাত্র তারা দখলে নেওয়া তাদের বাকি ছিল। দখল বলতে এমন না যে তারা এখানে জোর জবরদস্তিমূলক বা বিদ্রোহ করে দখল করবে, ব্যাপারটা এমন না। অর্থাৎ বলতেছি তারা রাজকার্যে তাদের গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনগুলো পদগুলোতে পৌঁছে গিয়েছিল। ওকে, তাহলে বার্মাকি বংশের উত্থানও তার সময় শুরু হয়েছিল। বার্মাকি বংশ, এই যে বিশেষ করে আমরা বলেছিলাম না যে খালিদ বার্মাক, সে কে ছিল? সে আবুল আব্বাস আস-সাফায়ের সময় অর্থ সচিব ছিল। এই খালিদ বার্মাকি হচ্ছে বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা। এরপরে জ্ঞানী গুণীদের কদর, তার শাসনামলে ইমাম আবু হানিফার ফিকহ শাস্ত্রের চর্চা শুরু করেছেন। এটা একটা নমুনা যে তিনি জ্ঞানী গুণীদের প্রতি পৃষ্ঠপোষকতা করতেন, আলীপন্থীদের প্রতি সদাচরণ করতেন। কারণ আলীপন্থী যারা ছিল তারাও আব্বাসী খিলাফত প্রতিষ্ঠার অন্যতম অংশীদার। ফাতেমিদের প্রতিও সদাচরণ করতেন। তো এই যে ফাতেমি, আলীপন্থী অর্থাৎ উমাইয়ারা যাদের প্রতি বিরোধী আচরণ করেছিল, বিরোধী মনোভাব রেখেছিল, তারা সবাই কিন্তু উমাইয়া বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার ছিল। যদিও পরবর্তীতে তাদের মধ্যে আবার ইন্টারনাল ক্ল্যাশ বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কিন্তু শুরুর দিকের ঘটনা হচ্ছে কি যে আব্বাসী আন্দোলন যেটা উমাইয়াদের বিরুদ্ধে হয়েছিল, সেখানে কিন্তু এই যে আলীপন্থী, ফাতেমি, খারেজি, শিয়া, এরপরে আব্বাসী বংশের যারা সবাই মিলেমিশে কিন্তু উমাইয়াদের বিরুদ্ধে আন্দোলনটা করেছিল। বুঝতে পেরেছো কিনা একটু বলো তো? আমরা আবুল আব্বাস আস-সাফার শাসনকাল পড়ে ফেলেছি, বুঝছো কিনা একটু বলো। তো তোমাদের মনে আছে কি না যে তোমাদের এই প্রতিযোগিতায়, এই কন্টেস্টে অংশগ্রহণের যে নিয়মাবলী, তার মধ্যে বন্ধুবান্ধবদেরকে শেয়ার, মেনশন, এটাও কিন্তু অন্তর্ভুক্ত। যারা ক্লাসে আছো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, ক্লাসের পরে যারা ক্লাস করবা তারাও শেয়ার করে দিবা। আর এটা শেয়ার করার একটা ফল হচ্ছে, তুমি যেহেতু ক্লাসগুলো সবগুলো দেখবা, তুমি যদি পরীক্ষা অংশগ্রহণ করো, সেক্ষেত্রে তোমার টাইম লাইনে থাকলে সবগুলো একসাথে তুমি যখন খুশি তখন দেখতে পারবা, পেয়ে যাবা। এখানে পড়ালেখা অনেক ক্লাসের মাঝে হয়তো উপরে নিচে বা হারিয়ে যেতে পারে, এখানে রেগুলার ভিডিও আপলোড হয়, খুঁজে নিতে পরে তোমার জন্য কষ্ট হতে পারে। সবাই বুঝছো কিনা একটু বলো ভাইয়া, এতটুকু আমরা বুঝছি কিনা? অনেকে তাসনিম, আয়েশা আক্তার বুঝতে পেরেছ, ভেরি গুড। তাইলে আমরা পরবর্তী খলিফা, যিনি খলিফা আবু জাফর আল মনসুর, তার শাসনকাল থেকে একটু আলোচনা করি। খলিফা আবু জাফর আল মনসুর, তিনি আবুল আব্বাস আস-সাফার কে ছিলেন? ভাই ছিলেন। আবুল আব্বাস আস-সাফার ভাই ছিলেন। তার নাম হচ্ছে আবু জাফর। তিনি মনসুর যে নামটা তার, এটা হচ্ছে তার উপাধি। সিংহাসনে আরোহণের সময় মনসুর উপাধি গ্রহণ করেন। তাহলে মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। ওকে, তিনি সিরিয়ার বলকা শহরে জন্মগ্রহণ করেন। কোথায়? বলকা শহরে। এবং 775 সালে মৃত্যুবরণ করেন। গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে, তাকে আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কি বলা হয় বলেছি? আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা যে কোনো একটা শাসনের বা খিলাফতের তাকেই বলা হয় যে খিলাফতটাকে সকল প্রকার বিদ্রোহ, অভ্যন্তরীণ বহিরাগত সকল বিদ্রোহ, দ্বন্দ্ব, ক্লেশ সব কিছু থেকে মুক্ত করে সেটাকে একটা স্টেবল বা তোমার হচ্ছে গিয়ে স্থায়ী ভিতের উপর দাঁড় করায় যান, তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কারণ কি? ব্যাপারটা হচ্ছে এরকম, যিনি প্রথম প্রতিষ্ঠাতা বা যিনি
একটা খিলাফত বা একটা শাসন বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তিনি কিন্তু প্রতিষ্ঠা করার পর সেখানে অনেক ধরনের বিদ্রোহ, যেমন আগের যে বংশটা ছিল তাদের প্রভাবটা রয়ে যায়, তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিদ্রোহ করা শুরু করে এবং তিনি হয়তো সেই বিদ্রোহগুলো মোকাবেলা করা বা শাসনকে সংস্কার করার আগেই মারা যান। তো তার পরবর্তী শাসক এসে এগুলাকে শক্তভাবে দমন করা, ঠিকঠাক করা, এগুলোর জন্য কাজ করেন। এই জন্য তিনি প্রকৃত প্রতিষ্ঠাতার খেতাবটা লাভ করেন মেইনলি। আচ্ছা, এরপরে আমরা তার কৃতিত্বগুলো সম্পর্কে আমরা জানবো। এক নাম্বার হচ্ছে আবু মুসলিমকে হত্যা। তো আবু মুসলিম কে ছিলেন, কেন তাকে হত্যা করলেন, বিষয়গুলো একটু দেখি আমরা। আবু মুসলিম ছিলেন একজন বিখ্যাত কূটনীতিবিদ, সংগঠক, জনপ্রিয় একজন সেনাপতি এবং তিনি আব্বাসি রাজবংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডিরেক্টলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার জনপ্রিয়তাটাই মূলত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তার যে জনপ্রিয়তা ছিল সেটা আবু জাফর আল মনসুর নিজের জন্য বিপজ্জনক মনে করলেন। তিনি মনে করলেন যে আবু জাফর আল মনসুর মনে করলেন যে তাকে যদি শেষ করে দেয়া না যায়, হয়তো এক সময় তার খিলাফত বা তার সিংহাসন হুমকির মুখে পড়বে। তো নিজের জন্য বিপজ্জনক মনে করে তাকে হত্যার কৌশল অবলম্বন করলেন। এবং এই যে আবু মুসলিমের যে জনপ্রিয়তার যে ঘাটে ছিল, অর্থাৎ তিনি যেখানকার শাসক ছিলেন খোরাসান, তিনি কোথাকার শাসক ছিলেন? খোরাসানের শাসক ছিলেন। কোথাকার? খোরাসানের। আচ্ছা, আবু মুসলিম খোরাসানে অত্যন্ত জনপ্রিয় একজন শাসক ছিলেন, যার জন্য তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আবু জাফর আল মনসুর তাকে কি করেছে জানো? তাকে অফার করেছে সে যেন এই খোরাসান ছেড়ে মিশর বা সিরিয়ার গভর্নর হয়। কোথায়? মিশর বা সিরিয়ায় চলে যায়। তাকে বলেছে আপনি মিশর বা সিরিয়ার গভর্নর হিসেবে সেখানে চলে যান। কিন্তু আবু মুসলিম সেই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেননি, কারণ তিনি সেটার কোনো লজিক দেখলেন না। তার এখানে একটা ভালো জনপ্রিয়তা ছিল, যার জন্য তিনি এটা মানেন নাই। তো এটাই পরবর্তীতে তার হত্যার কারণ হলো। খলিফা আবু জাফর আল মনসুর তাকে, আবু মুসলিমকে সাক্ষাতের জন্য রাজদরবারে ডাকলেন এবং তাকে নিয়ে আসা হলো। প্রথম দিন তাকে রাজকীয়ভাবে সংবর্ধনা দিলেন, তার সাথে অত্যন্ত সুন্দর ভালো আচরণ করলেন, বুঝছ? এরপরে এক পর্যায়ে পরের দিন তার বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে আসলেন যে তোমার এই সমস্যা, এই অভিযোগ তোমার বিরুদ্ধে। সেগুলো কি অভিযোগগুলা? যে হজ উপলক্ষে মক্কায় গমনের পথে মনসুরের প্রতি, মনসুর মানে কে? খলিফা আবু জাফর আল মনসুর, তার প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন না করা, এটা একটা অভিযোগ। এরপর হচ্ছে দ্বিতীয় যে অভিযোগ, সেটা কি? যে খোরাসানের গভর্নর হিসেবে থাকার যে ইচ্ছা প্রদর্শন, তোমাকে সিরিয়া অথবা মিশরের গভর্নর হওয়ার জন্য অফার করার পরেও তুমি যে খোরাসানের গভর্নর হিসেবে থেকে যেতে চাইছো, এটা একটা অভিযোগ তোমার বিরুদ্ধে। এরপরে দাস হয়েও, একজন কৃতদাস বা দাস হয়েও নিজেকে আব্বাসি বংশোদ্ভূত পরিচয় দেওয়া, এটাও তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। কেমন? এরপর আব্বাসি বিশ্বস্ত কর্মী ইবনে কাথিরকে হত্যার গুরুতর অভিযোগ, যে ইবনে কাথির সে ছিল আব্বাসীদের একজন বিশ্বস্ত কর্মী, তাকে তুমি হত্যা করেছো। তো এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়, মূলত টার্গেট ছিল তাকে হত্যা করে ফেলবে তার জনপ্রিয়তার জন্য। আর সে যেহেতু খলিফার প্রস্তাব মানে নাই, খলিফা যে প্রস্তাব দিয়েছে, যার জন্য আবু জাফর আল মনসুর তাকে থ্রেট মনে করলেন এবং এক পর্যায়ে 755 সালে, কবে? 755 সালে আবু মুসলিমকে তরবারির আঘাতে হত্যা করলেন। বুঝতে পেরেছি কিনা ভাই? আমরা এতটুকু বুঝছি কিনা? সবাই বুঝছি কিনা একটু বলি। আচ্ছা, এরপরের যে পয়েন্ট সেটা কি? স্পেনে সামরিক অভিযান। আবু জাফর আল মনসুরের আরেকটা ঘটনা তার শাসনকালের, তিনি স্পেনে তখন উমাইয়া খেলাফত চলছিল, এই উমাইয়া খেলাফতকে আব্বাসীদের অধীন করার জন্য, আব্বাসী শাসনের অধীন করার জন্য তিনি স্পেনে অভিযান পরিচালনা করেছিলেন। কত সালের ঘটনা এটা? 756। কত? 756 সাল। তো স্পেনে তখন শাসন করছিলেন কে? উমাইয়া খলিফা আব্দুর রহমান আদ দাখিল, মনে আছে না? আব্দুর রহমান আদ দাখিল তিনি স্পেনে
উমাইয়া খেলাফতকে কন্টিনিউ করছিলেন, তার বিরুদ্ধে অভিযান পাঠালেন আবু জাফর আল মনসুর আব্বাসী খলিফা। কারণ কি? কারণ যে স্পেনকে, উমাইয়া শাসনকে বা স্পেনকে আব্বাসীদের অধীন করে ফেলা বা নিয়ে আসা। তো আব্দুর রহমান আদ দাখিল তিনি খলিফা আবু জাফর আল মনসুরের যে বাহিনী ছিল, এই বাহিনীর যিনি সেনাপতি ছিলেন, সেই সেনাপতির মাথা আলাদা করে, সেনাপতির মাথা ছিন্ন করে খলিফা আবু জাফর আল মনসুরের দরবারে পাঠিয়ে দিলেন। তাহলে কি পরিমাণ সাহসী ছিলেন বুঝো। এবং খলিফা আবু জাফর আল মনসুর যখন শুনলেন যে এই ঘটনা, তার পরাজয়ের সংবাদ শুনে সে বিস্মিত হলো এবং আব্দুর রহমান আদ দাখিলকে সে আরবের বাজ পাখি উপাধি দিল। কি দিল? আরবের বাজ পাখি। কাকে আরবের বাজ পাখি বলা হয়? আমরা কি বলতে পারবো কাকে আরবের বাজ পাখি বলা হয়? আব্দুর রহমান আদ দাখিলকে। কেন বলা হয় সেটা বলতে পারবো? কারণ আবু জাফর আল মনসুর তার বিরুদ্ধে যে বাহিনী পাঠিয়েছিলেন, সেই বাহিনীর বিরুদ্ধে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, সেটার জন্য তাকে আব্দুর রহমান আদ দাখিলকে কে উপাধিটা দিয়েছিল? আবু জাফর আল মনসুর তাকে আরবের বাজ পাখি উপাধি দিয়েছিল, যেটার ইংলিশ হচ্ছে ফ্যালকন অফ দ্য আরব। হ্যাঁ, ফ্যালকন অফ দ্য আরব অর্থ কি? আরবের বাজ পাখি। ওকে, তাহলে এই অভিযানে যখন আবু জাফর আল মনসুর ব্যর্থ হলেন, স্পেনকে আব্বাসীয়দের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর তিনি আর কখনো স্পেন জয়ের আশা করেন নাই। বোঝা গেছে কিনা একটু বলো তো? সবাই বুঝছো কিনা? সবাই? আমরা তার চরিত্র কৃতিত্ব সম্পর্কে এবার একটু আলোচনায় যাব। আরবের বাজ পাখি বলা হয় আব্দুর রহমান আদ দাখিলকে। আর দাখিল এটা কিন্তু তার নামের শেষে কেন যুক্ত হয়েছে জানো কিনা তোমরা? দাখিল মানে হচ্ছে প্রবেশকারী। দাখিল মানে কি? দাখিল মানে মাদ্রাসার আলিম দাখিল, ওইটা না, প্রবেশকারী। তিনি যেহেতু স্পেনে প্রবেশ করেছেন পালিয়ে, যখন উমাইয়াদেরকে পাইকারি হারে হত্যা করেছিল আব্বাসীরা, তখন তিনি পালিয়ে কোথায় চলে গিয়েছিলেন? স্পেনে চলে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি পুনরায় উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেছেন, স্বাধীন উমাইয়া খেলাফত। আব্বাসীয়দের অধীন না, স্বাধীনভাবে আবার উমাইয়া খেলাফত তিনি দীর্ঘদিন পরিচালনা করেছেন, প্রায় 100 বছর বা তারও বেশি সময়। তো এই জন্য তাকে আব্দুর রহমান আদ দাখিল বলা হয়। ওকে, তাহলে আবু জাফর আল মনসুরের চরিত্র কৃতিত্ব সম্পর্কে একটু আমরা দেখি। 1 নম্বরে ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা ধর্মীয় প্রকৃতি কেমন ছিল তার? তিনি নামাজ, রোজা সহ ইসলামী অনুশাসন অত্যন্ত ভালোভাবে মেনে চলতেন। পুত্রকে তিনি উপদেশ দিয়েছিলেন কীরকম? যে হে বৎস, কৃতজ্ঞতার মাধ্যমে নিয়ামতকে, ক্ষমার মাধ্যমে শক্তিকে, বিনয়ের মাধ্যমে সাহায্য এবং বিজয়কে, এবং আনুগত্যের মাধ্যমে তুমি বন্ধুত্বকে কী করো? স্থায়িত্ব করো। এবং তোমার পার্থিব যে অংশ ও আল্লাহর রহমতের যে অংশ, সেটা ভুলে যেও না। কারণ বুদ্ধিমান হচ্ছে এমন ব্যক্তি যে কি করে? কোনো বিপদে পড়ার আগেই সে হচ্ছে সেই বিপদ থেকে রক্ষা পাবার উপায় খুঁজে নেয়। ব্যাপারটা হচ্ছে তোমাদের মতোই। বুদ্ধিমান হচ্ছে সেই শিক্ষার্থী যে পরীক্ষা আসার আগেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখে, ফেল করার আগেই, বিপদে পড়ার আগেই। এবছর দেখেছো পাশের হারের কি অবস্থা। সো তোমরা গণহারে পাশ করবা, না পড়েও পাশ করবা, এই চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। এখন থেকে একটু একটু করে গোছাইলেও পড়াশোনার অনেক সময় আছে, একটু সিরিয়াস হলে সম্ভব। রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কি করেছেন? ক্ষমতায় এসেই একে একে তিনি তার আপন চাচা, সিরিয়ার শাসনকর্তা আবদুল্লাহ বিন আলী, এরপরে জনপ্রিয় নেতৃত্ব খোরাসানের শাসনকর্তা আবু মুসলিম, এরপরে মাজুসি দলপতি সানবাদ, এরপরে রাওয়ান্দিয়া সম্প্রদায় সহ ইত্যাদি বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী যারা ছিল, তাদের যে বিদ্রোহ, সেটাকে তিনি দমন করেছিলেন রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য। বুঝতে পেরেছ? কি বলেছি? ওই যে আবু মুসলিমকে হত্যার ঘটনাটা তো আমরা বিস্তারিত বর্ণনা করেছি, যে তিনি খোরাসানের শাসনকর্তা ছিলেন, জনপ্রিয় ছিলেন অত্যন্ত, যার জন্য তাকে সেখান থেকে সরিয়ে দিতে চাইলেন, তিনি মানলেন না, যার জন্য তাকে হত্যা করলেন। তো শুধু সে না, তার আপন চাচাকেও হত্যা করেছে, যিনি সিরিয়ার শাসনকর্তা ছিলেন আবদুল্লাহ বিন আলী, যার নাম।
এরপরে জনপ্রিয় খোরাসানের শাসনকর্তা, তার ব্যাপারে তো জানোই, মাজুসি একটা দল, এই দলের যিনি প্রধান ছিলেন তাকেও হত্যা করেছে। এই বিষয়গুলো কী জন্য করেছিলেন? তিনি সাম্রাজ্য স্থিতিশীল করার জন্য, যার জন্য তাকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এরপরে বাগদাদ নগরী প্রতিষ্ঠা, এটা হচ্ছে তার সবচেয়ে গৌরবময় কীর্তি। কোনটা? বাগদাদ নগরী প্রতিষ্ঠা, যেটা আব্বাসীদের রাজধানী, পরবর্তীতে যেটা আব্বাসীদের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে, এই বাগদাদ নগরী। এটা আবু জাফর আল মনসুরের সবচেয়ে গৌরবময় কৃতিত্ব বা অবদান। সেটা কি বলেছি? বাগদাদ নগরী প্রতিষ্ঠা। বাগদাদ নগরী প্রতিষ্ঠা কারণ কি? কারণ আবুল আব্বাসের প্রতিষ্ঠিত যে রাজধানী, যেটাকে আমরা হাশেমি শহর বলেছি, তোমরা কি ভুলে গেছ না? মনে আছে ওই যে এই হাশেমি শহর কে নির্মাণ করেছিল? আবুল আব্বাস আস-সাফা। বলেছি না, এটা বাগদাদ নির্মিত হওয়ার আগ পর্যন্ত এটা ছিল আব্বাসীদের রাজধানী। এই হাশেমি শহর আব্বাসীদের জন্য নিরাপদ ছিল না। কি ছিল না? নিরাপদ ছিল না। এটা কিছুটা এখানে উমাইয়াদের শঙ্কা ছিল, বুঝছ? তো এই জন্য এই হাশেমি শহরকে আবু জাফর আল মনসুর মনে করলেন যে এখানে রাজধানী থাকাটা উচিত হবে না। তিনি রাজধানী হিসেবে পূর্ববর্তী যে রাজধানী ছিল দামেস্ক, সিরিয়ার রাজধানী, সেটাকেও নিরাপদ মনে করলেন না, কারণ এটা তো উমাইয়াদের রাজধানী ছিল। তো এখানে উমাইয়াদের প্রভাব থাকবে স্বাভাবিক। যার জন্য বাগদাদ ছিল সাম্রাজ্যেরও মধ্যবর্তী জায়গা, এবং বাগদাদ তিনি মনে করলেন যে এখানে সবার বৈরী যে আচরণ সেটা থেকেও রক্ষা পাওয়া যাবে। উমাইয়াদের বিদ্রোহ বা বিরোধী যে পক্ষগুলো আছে তাদের থেকে এখানে মোটামুটি সেফ থাকা যাবে। যার জন্য বাগদাদকে রাজধানী হিসেবে চুজ করলেন। এবং ভৌগোলিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, এটা সাম্রাজ্যের মধ্যবর্তী জায়গায় ছিল। এরপরে এটা টাইগ্রিস নদীর তীরে হওয়ার কারণে সামরিক, বাণিজ্যিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ একটা শহর ছিল। সব দিক মিলিয়ে এটাকে তিনি নির্বাচন করলেন। এবং এই যে এটার আবহাওয়া, বাগদাদের আবহাওয়া, পরিবেশ, এগুলোও ছিল স্বাস্থ্যকর, মনোমুগ্ধকর। সব দিক থেকে বাগদাদকে কী করা হলো? রাজধানী হিসেবে মনোনীত করা হলো। বাগদাদের যে জায়গায় রাজধানী গড়ে ওঠে সেখানে প্রাচীন সাসানীয় আমলে, সাসানীয় সাম্রাজ্য বলতে ইরানি সাম্রাজ্যকে বোঝানো হয়, তো সাসানীয় আমলে সেখানে বাগদাদ নামে একটা গ্রাম ছিল, বুঝছ? তাহলে সেখানে আগে একটা কি ছিল? গ্রাম ছিল বাগদাদ নামে, যেখানে বাগদাদ শহরটা নির্মাণ করা হয়। আর বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান। কি বলেছি? আমার সাথে সাথে একটু বলো, বাগদাদ শব্দের অর্থ কি বলেছি ভাইয়া? আল্লাহর দান। এটা একটা গ্রামের নাম ছিল। কিসের নাম ছিল? গ্রামের নাম ছিল। কেমন একটা জায়গার নাম ছিল যেখানে এটা গড়ে ওঠে। আচ্ছা, এটা 762 সালে খলিফা আবু জাফর আল মনসুর এখানে এই রাজধানীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপরে এখানে হচ্ছে তোমার প্রায় 1 লক্ষ শ্রমিক কাজ করেছে। কত শ্রমিক? 1 লক্ষ শ্রমিক প্রায় কাজ করেছে এখানে। সিরিয়া, মেসোপটেমিয়া সহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারা প্রায় দীর্ঘ 5 বছর একটানা কাজ করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করলেন। এবং এই নির্মাণ শেষে এটার নাম দেওয়া হয় দারুস সালাম। কী নাম দেওয়া হয়েছিল? দারুস সালাম অর্থ হচ্ছে শান্তির নগরী বা শান্তির নগর। ব্যয় হয়েছিল 50 লক্ষ দিরহাম এটা নির্মাণ করতে। এটার একটা নাম ছিল বাগদাদ, আরেকটা নাম হচ্ছে দারুস সালাম বা শান্তির নগর। এবং খলিফার নামানুসারে এটার আরেকটা নাম দেওয়া হয় আল মনসুরিয়া। যেহেতু খলিফার নাম ছিল আবু জাফর আল মনসুর, তো এই যে আল মনসুর উপাধি থেকে তার নামের সাথে মিল রেখে এটার আরেকটা নাম দেওয়া হয়েছিল আল মনসুরিয়া। কয়েক বছরের মধ্যে এই শহরটা শিল্প, বাণিজ্য, রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন সেক্টরে অত্যন্ত পরিচিতি লাভ করে। ওকে, তো পিকেহিট্টি এই বাগদাদের ব্যাপারে বলেছেন যে মধ্যযুগে সম্ভবত কনস্টান্টিনোপল ছাড়া বাগদাদের সমকক্ষ অন্য কোনো শহর হতে পারেনি। কনস্টান্টিনোপলের যে সৌন্দর্য, যেই নাম ডাক আমরা জানি, তেমনিভাবে মধ্যযুগে এই বাগদাদ নগরীরও কি ছিল? সুনাম সুখ্যাতি, পরিচিতি ছিল। এবং মধ্যযুগে এই বাগদাদের সমকক্ষ একমাত্র কনস্টান্টিনোপল ছাড়া অন্য কোনো শহর
ছিল না। বুঝতে পেরেছো কিনা বাবুরা? হ্যাঁ, বুঝছো কিনা একটু বলো তো। এরপরে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন, বিভিন্ন ভাষার বই আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। বুঝছো? আব্বাসীয় জ্ঞান বিজ্ঞানের গোড়াপত্তন করেন তিনি। ভারতীয় একটা গ্রন্থ, নাম কি? সিদ্ধান্ত। এই গ্রন্থটা তিনি আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন, তার সময় এটা আরবিতে অনুদিত হয়। ভারতীয় এই গ্রন্থটা সংস্কৃতি গ্রন্থ। আমরা আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা খলিফা হারুনুর রশিদ এবং বার্মাকি বংশ থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা ক্লাসে আছো তোমরা সর্বোচ্চ সংখ্যক মেনশন এবং ক্লাস শেয়ার করবা। পাশাপাশি যা পড়াইছি শুধু শেয়ার মেনশন করে বসে থাকলে হবে না, যা পড়াইছি একটু ভালো করে, যারা ভুলে যাবা আবার পড়ে, অর্থাৎ পরে ক্লাসটা দেখে নোট করে নিবা। যদি পরীক্ষা দেওয়ার এবং পুরস্কার পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, পড়ে নোট করে নিবা যাতে পরীক্ষার সময় কাজে লাগে, ঠিক আছে? আর আজকে যারা ক্লাসে ছিলা, কে কোত্থেকে যুক্ত হয়েছ জিজ্ঞেস করা হয় নাই, এখন একটু বলে দাও, আমরা ক্লাস শেষ করে দিব। কে কোত্থেকে যুক্ত হয়েছে একটু বলো। আর তোমরা দেখেছো যে আমাদের পড়ালেখার যে চলমান কোর্সগুলো আছে সেগুলো 26 এবং 27 ব্যাচের জন্য, সেগুলো দেখেছো। তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা। এরপরে হচ্ছে কেউ যদি শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল কোর্সে ভর্তি হতে চাও তাও সেও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে। আমাদের পরবর্তী ক্লাস কয় তারিখে মনে আছে কি না? ইসলামী ইতিহাসের পরবর্তী ক্লাস কয় তারিখে বলো? আমরা সেদিন দেখো যত বেশি পড়াবো তত তোমাদের সিলেবাস বাড়বে, তাই না? তো 2টা ক্লাসে এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে দিলে পুরো অধ্যায় থেকে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এখন হচ্ছে কি, আমরা আজকে আবু জাফর আল মনসুর পর্যন্ত পড়েছি। নেক্সট ক্লাসে খলিফা হারুনুর রশিদ এবং বার্মাকি বংশ এগুলো পড়ার একটু চেষ্টা করব। তো এখান থেকে তোমরা ইসলামী ইতিহাসের প্রশ্ন পাবা। ঠিক আছে, তাহলে 2 তারিখে আমাদের নেক্সট ক্লাস হবে। অবশ্যই প্রস্তুত থাকবা, সবাইকে জানিয়ে রাখবা। সেদিন দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।